শুরুতেই আমরা দেখি যাও প্রফেসরকে এসে বলে, প্রফেসর আপনি আমার একটা হেল্প করতে পারবেন? প্রফেসর জিজ্ঞাসা করে, কি? যাও বলে, এখানে আমার বাবা মা আসবে, আপনি ওনাদেরকে শুধু এটাই বলবেন আমি এখানে কাজ করি। প্রফেসর বলে, যদি আমাকে মিথ্যা বলতে হয় তাহলে আমি কখনোই বলবো না। তোমার বাবা মা যেখানে তোমাকে সাপোর্ট না করে সে জিনিস তো তোমার করার দরকার নেই। প্রফেসর ওকে না করে চলে যায়। রাতে আমরা দেখি শিয়াও তো কিচেনে লুকিয়ে লুকিয়ে কিছু একটা খেতে নেয়। ও তখন দেখতে পায় রেন লুকিয়ে লুকিয়ে বাইরে যাচ্ছে। শিয়াও ওর পিছু নেয়। ওর পিছু এসে দেখে ও তো স্কেটিং করতে এসেছে। রেন ওকে দেখে একটু অবাক হয়ে যায়, তুমি এখানে কিভাবে আসলে? শিয়াও বলে, আমাকেও স্কেটিং শেখাবে? রেন বলে, একদমই না। শিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার বাবা মাকে বলে দেবো তুমি যে রাতে লুকিয়ে লুকিয়ে এখানে আসো। এটা শুনে তো সাথে সাথে রেন ওকে স্কেটিং শেখানোর জন্য রাজি হয়ে যায়। তখন তো রেন বলে, তুমি ম্যাং ম্যাং এর জন্য যে মেডিসিন বানাবে বলেছিলে, মেডিসিন কি বানিয়ে নিয়েছো? এটা শুনে তো শিয়াও জলদি করে ওখান থেকে চলে আসে। জাওয়ের থাকার কোনো জায়গা ছিল না। তখন তো রেন বলে, তুমি এই ক্লিনিকে থাকতে পারো, আর ওকে একটা রুমের চাবিও দেয়। এরপর তো ওর অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে। যাও জিজ্ঞাসা করে, তুমি আমাকে টাকা কেন দিলে? রেন বলে, আমার কাছে এক্সট্রা কিছু টাকা ছিল, এই জন্য আমি তোমাকে ট্রান্সফার করেছি। একটু পরে আমরা দেখি প্যারালাইজ ওই মেয়েটি যার নাম জিয়াংশি ছিল, ও আর ওর মা ওখানে আসে। শিয়া বলে, আজকে তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তাহলে আজকে কেন আসলেন? মহিলা বলে, আমি আগেও এখানে কাজ করতাম, আমি আমার কাজে আবারও জয়েন হতে চাই, আর জিয়াংশি এখন এখানেই থাকবে। পরের দিন আমরা দেখি প্রফেসর সব স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল, কিন্তু এই ক্লাসের মধ্যে শিয়াও একদমই মনোযোগ দিচ্ছিল না। তখন আমরা দেখতে পাই যে মহিলাটি অসুস্থ হয়ে পড়েছিল, ওই মহিলাটি বাইরে থেকে প্রফেসরের কথাগুলো শুনছে। রাতের সিন দেখি শিয়াও খুব খুশি হয়ে আসে, আজকে রেন ওকে স্কেটিং করানো শেখাবে। কিন্তু এসে দেখে রেন একটা জায়গায় বসে আছে। শিয়া বলে, আজকে তুমি স্কেটিং করতে যাও না? রেন বলে, আমি এখানে ড্রিঙ্ক করতে এসেছি। শিয়াও বলে, তাহলে আমিও তোমার সাথে ড্রিঙ্ক করব। রেন বলে, এর ওয়াইনটি আমার গ্র্যান্ডপা অনেক আগে থেকে সংরক্ষণ করে রেখেছে, এটার টেস্ট অনেক ভালো, চলো আমরা একসাথেই ট্রাই করি। এখানে তো শিয়াও অনেক ড্রিঙ্ক করে ফেলে, ও অনেক ড্রাঙ্ক হয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। রেন বুঝতে পারছিল না কি করবে, ও তো শিয়াওকে এখানে রেখে নিজে চলে যায়। বাসায় শিয়াও যে মেডিসিন বানাচ্ছিল ওটা তো চুলার উপরই রেখে গিয়েছে। বাসায় গন্ধ ছড়িয়ে গিয়েছে, সবাই এসে এই অবস্থা দেখতে পায়। রেনও জলদি করে বাসায় চলে এসেছিল। রেন এসে ম্যাং ম্যাংকে জড়িয়ে ধরে, কারণ ও অনেক ভয় পেয়েছিল। রেন যখন রুম থেকে বের হতে নেয় তখন তো ওর মা ওকে দেখে ফেলে আর বলে, তুমি এত রাতে মেয়েদের রুম থেকে কেন বের হচ্ছ? শিয়াও কোথায়, ওকে ডেকে আনো। রেন বলে, ও তো রুমে নেই। জিজ্ঞাসা করা হয় ও কোথায় গিয়েছে। রেন বলে, আমি কিভাবে জানবো? ওকে বারবার কল করা হয়, কিন্তু ও তো কলও ধরছে না। দরজায় যখন নক করা হয় রেন জলদি করে দরজা খুলে, ভেবেছিল শিয়াও এসেছে, কিন্তু অ্যালার্মসের কারণে সিকিউরিটি গার্ড এসেছে। বাসার সবকিছু দেখার পর বুঝতে পারে চুলার আগুনেই অ্যালার্ম বেজেছিল। এরপর ওনারা চলে যায়। অন্য একটা গার্ড যখন রাস্তা চেক করছিল তখন ওখানে শিয়াওয়ের ফোনটি পায়। রেনের মা যখন কল করে তখন উনি ধরে বলে, আমি তো এই মোবাইলের মালিক না, কিন্তু মোবাইলটি রাস্তায় পড়ে আছে, এখানে কিছু ড্রিঙ্কসও রাখা আছে। একটু পর ওখানে প্রফেসরও চলে আসে। গার্ড বলে, আমি এখানে আশেপাশে খুঁজেছি কিন্তু কাউকেই দেখিনি। রেনও চলে এসেছিল। সামনে লেক দেখে প্রফেসর বলে, লেকে দেখো শিয়া আবার পড়ে গেছে নাকি। রেন দেখতে পায় শিয়া তো লেকের মধ্যে নেমে আছে। এরপর ওকে বাসা নিয়ে আসা হয়। সবাই বারবার জিজ্ঞাসা করে, তুমিও কি শিয়াওয়ের সাথে ছিলে নাকি, কিন্তু রেন এখানে স্বীকারই করে না। রেন যখন রুমে আসে তখন ওর মা এসে বলে, আমাকে সত্যি করে বলো তুমি কি ওর সাথে ছিলে? রেন বলে, আমি তো কোথাও যাইনি, আমি তো বাসায় ছিলাম, আর ওর সাথে আমি ড্রিঙ্ক করব এটা তুমি ভাবলেও কি করে? ওর মা বলে, তুমি ম্যাং ম্যাং মেয়েটির থেকেও দূরে থেকো। আমি জানি তুমি শিয়াওকে অপছন্দ করো, তার মানে এই না যে তুমি ওর সাথে খারাপ কিছু করবে। পরদিন সকালে শিয়াওয়ের যখন ঘুম ভাঙে তখনও অসুস্থ ছিল। প্রফেসর ওকে স্যুপ বানিয়ে দেয়। জিজ্ঞাসা করা হয়, কাল রাতে তুমি কার সাথে ড্রিঙ্ক করেছো? শিয়াও তো রেনের নাম বলে না, আমি একাই ড্রিঙ্ক করছিলাম। প্রফেসর নিজের ওয়াইফের সাথে রাগারাগি করতে থাকে, জানে শিয়াওয়ের সাথে রেন ছিল, কারণ ওখানে ওই ওয়াইনের বোতলটি দেখতে পেয়েছে যেটা রেনকে ওর গ্র্যান্ডপা দিয়েছিল। এর কারণ তো প্রফেসর রেনের মাকে অনেক বকাবকি করে। পরের সিনে আমরা দেখি ক্লিনিকে জাওয়ের বাবা মা চলে আসে। কেউ কিছু বলার আগে জাও ওর বাবা মার কাছে আসে। প্রফেসরের জন্য তো জাওয়ের বাবা মা গ্রাম থেকে অনেক খাবার নিয়ে এসেছে, কারণ জাও বলেছিল প্রফেসরের জন্যই ও এই কাজটি পেয়েছে। প্রফেসর তো এখানে জাওয়ের বাবা মাকে দেখে অনেক বেশি রেগে যায় জাওয়ের উপর, কারণ জাও ওর বাবা মাকে মিথ্যে বলেছে। জাও বুঝতে পারে প্রফেসর ওর উপর খুব রেগে আছে। জাওয়ের বাবা মা ওকে ওর বেতনের কথা জিজ্ঞেস করে।
ওর বাবা মা ওর কাছে কিছু টাকা চায়। সাও বলে আমি বেতন পেলেই টাকা দিয়ে দেব। ওর বাবা তো টাকা নিয়ে কিছু বলতে নেয়। ওর মা বাবাকে চুপ করিয়ে ওখান থেকে নিয়ে যায়। তুমি ঠিক মতো কাজ করো, আমাদের নিয়ে টেনশন করো না। প্রফেসর স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় আসে। একটা লোকের সাথে যখন প্রফেসর কথা বলছিল তখন ওখানে শিয়াও আসে। লোকটি জিজ্ঞাসা করে মেয়েটিকে। প্রফেসর বলে ও তো জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টর। এটা শুনে তো লোকটি শিয়াওকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই যখন লাঞ্চ করছিল লোকটি শিয়াওকে ডাকে ওনার সাথে খাওয়ার জন্য। ওরা এখানে সবাই একসাথে অনেক মজা করে। সবাই যখন একসাথে ছিল তখন জানতে পারে ওদের একটা পেশেন্টকে চেক করতে যেতে হবে। সাথে কিছু স্টুডেন্টদেরও যাওয়ার কথা বলে। এখানে র্যানকে যাওয়ার কথা বলা হয়, কিন্তু র্যান ম্যাং এর জন্য যেতে চাচ্ছে না। জাহা বলে আমি যাব। প্রফেসর বলে আমার মনে হচ্ছে শিয়াও গেলে ভালো হবে। এরপর আমরা দেখি প্রফেসর শিয়াও, র্যান আর ফ্যাংকে এখানে নিয়ে আসে। ছোট একটি মেয়েকে দেখতে এসেছে। মেয়েটি ভীষণ অসুস্থ ছিল। বাচ্চাটি ট্রেডিশনাল ট্রিটমেন্ট খুবই ভয় পাচ্ছিল। শিয়াও তখন বাচ্চাটির জন্য একটি মেডিসিন বানায়। শিয়াও বাচ্চাটির মাকে এসে বলে আমি একটি অয়েল বানিয়েছি যেটা খুবই স্পেশাল, আপনি রেগুলার এই অয়েলটি লাগাবেন, এরপর দেখবেন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরপর রেন শিয়াওকে বলে তুমি মিথ্যে কেন বললে? ওই তেলটি তো এত স্পেশাল ছিল না, বাসায় বানানো যাবে। শিয়াও বলে তুমি কি বোকা নাকি? আমি যদি বলতাম এটা বাসায় বানানো যায় তাহলে তো উনি এটা ঠিক মতো লাগাতো না। স্পেশাল বলাতে উনি খুব যত্ন করে রাখবে আর ঠিক মতো লাগাবেও। রেন বলে আমি তো ভেবেছিলাম তুমি খুবই বোকা, এখন দেখি তুমি আসলে খুব চালাক একটা মেয়ে। ওরা এখানেই 2 দিন থাকে। যেদিন চলে যাবে মেয়েটি আর ওর মা আসে। শিয়াওকে অনেক অনেক ধন্যবাদ জানায়। তুমি যে স্পেশাল তেলটি দিয়েছো এটা লাগানোর পর তো আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এরপর যখন ওনারা চলে যায় প্রফেসর জিজ্ঞাসা করে তুমি আবার কি এমন স্পেশাল তেল বানিয়েছো? শিয়াও বলে আপনি একবার ক্লাসে শিখিয়েছিলেন, আমি সে তেলই বানিয়েছিলাম। তখন আমরা দেখি ওখানে লোকটি শিয়াওকে কিছু গিফট দেয়। পরের সিনে আমরা দেখি শিয়াও প্রফেসরের ওয়াইফের সাথে মিলে মেডিসিন বানাচ্ছিল। উনি বলে প্রফেসর তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছে তুমি এগুলো কমপ্লিট করেছো তো? শিয়াও বলে উনি কি চেক করবে নাকি? উনি বলে প্রফেসর যদি হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে তো অবশ্যই চেক করবে। শিয়াও বুঝতে পারছিল না কি বলবে। উনি বুঝতে পারে শিয়াও যে হোমওয়ার্ক কমপ্লিট করেনি। শিয়াও ওনাকে বলে প্লিজ আমাকে একটু হেল্প করেন, কিন্তু উনি এক্সকিউজ দিয়ে চলে যায়। অন্যদিকে আমরা প্রফেসরকে দেখি যে নিজের ইনভেস্টর ফ্রেন্ডদের সাথে ডিনারে এসেছে। আর এদিকে শিয়াও তো কিচেনে বসেই কাজ করছিল। রেন এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো এত রাতে? শিয়াও বলে আমি এতগুলো কাজ এক রাতের মধ্যে কিভাবে করব? একটু পর প্রফেসর চলে আসবে, যদি দেখতে পায় আমাকে তো মেরেই ফেলবে। রেন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার হেল্প করব। এরপর তো ওরা দুজন একসাথে হোমওয়ার্ক কমপ্লিট করতে থাকে। রেন তো বা হাত দিয়ে কাজ করছে। সেও বলে তাহলে তো তুমি পা দিয়েও লিখতে পারবে। এভাবে ওকে অনেক বিরক্ত করে। রেন বলে তুমি এখানে কাজ করতে এসেছো নাকি আমাকে বিরক্ত করছো? রেন যখন নিজের বাবার সাউন্ড শুনতে পায় তখনই ও লুকিয়ে পড়ে। পেছন থেকে প্রফেসর বলে শিয়াও তুমি এত রাতে কিচেনে কি করছো? শিয়াও বলে আপনি যে কাজ দিয়েছিলেন আমি এগুলোই করছি। প্রফেসর তো কিচেনে আসতে চাচ্ছিল, কিন্তু শিয়াও ওনাকে চলে যেতে বলে। প্রফেসর যখন রুমে আসে ওনার ওয়াইফ বলে আজকে কি ড্রিঙ্ক করে এসেছো? প্রফেসর বলে হ্যাঁ একটু করেছিলাম। উনি বলে আসার সময় কি শিয়াওয়ের সাথে দেখা হয়েছিল? ও তো কিচেনে কাজ করছে। প্রফেসর বলে দেখেছিলাম, কিন্তু ও নিজে কাজ করছিল না, কাজ তো রেন করছিল। আসলে প্রফেসর রেনকে দেখে ফেলেছিল পেপার নেওয়ার সময়। উনি বলে রেন তো শিয়াওকে একদমই পছন্দ করে না, তাহলে ও কিভাবে শিয়াওয়ের হেল্প করছে? প্রফেসর বলে হয়তো ওর ভুলও বুঝতে পেরেছে। ও নিজেই তো শিয়াওকে বাইরে ড্রিঙ্ক করতে নিয়ে গিয়েছিল, যার কারণে শিয়াও পানিশমেন্টও পেয়েছে। এমনিতেও তোমার ছেলে খুব ভালো। তখন উনি বলে প্রায় সময় তুমি ড্রিঙ্ক করে এসো, কারণ ড্রিঙ্ক করলে তুমি সত্যি কথা বলো। পরদিন সকালে শিয়া যখন প্রফেসরকে কাজ দেখায় প্রফেসরও ওর কাজগুলো দেখে খুশি হয়। এটা ওকে বুঝতে দেয় না উনি যে জানে এগুলো রেন করেছে। প্রফেসর বলে আমি এর বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই। এটা শুনে তো শিয়া অনেক খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি প্রফেসর শিয়াওকে খেতে ডাকে। শিয়া বলে আমি সারাদিন আপনার জন্য ওয়েট করেছিলাম, আপনি না বলেছিলেন আমাকে কি যেন দিবেন? প্রফেসর ওর সামনে ড্রিঙ্ক এগিয়ে দিয়ে বলে আমি তোমাকে শেখাতে চাই ড্রিঙ্ক কিভাবে করতে হয়, কোন সময়ে কিভাবে ড্রিঙ্ক করলে শরীরের ক্ষতি হবে না, এগুলো শিয়াওকে বলে। রেন যখন যেতে নেয় তখন দেখতে পায় ওর বাবা শিয়াওয়ের সাথে খুব খুশি মনে একসাথে ড্রিঙ্ক করছে। ও তো দূর থেকে এগুলো দেখছিল। ওর বাবা শিয়াওয়ের সাথে কত খুশি। এত বেশি ড্রিঙ্ক করার পর প্রফেসরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওনার ওয়াইফ এসে বলে তুমি জানো তুমি এত ড্রিঙ্ক করতে পারো না, তাহলে এত ড্রিঙ্ক কেন করেছো?
প্রফেসর বলে আমি তো শিয়াওকে সবকিছু শেখাতে চাই। ওকে যতদিন হাতে কলমে না শেখানো হবে ও ততদিন কিছুই শিখবে না। আমি তো ওকে একদম পারফেক্ট বানাতে চাই। আমি জানি ও সবকিছুই ঠিক মতো করতে পারবে যদি আমি ভালো মতো ওকে শেখাতে পারি। পরের দিন প্রফেসর ওয়াইফ তো জাওয়ের কথা জিজ্ঞাসা করে। তখন জানতে পারে জাও তো কাজে গিয়েছে। শিয়াও বলে ও তো ম্যাসাজের কাজ করে, নতুন জয়েন হলো। প্রফেসর আর ওনার ওয়াইফ এটা শুনে অনেক বেশি রেগে যায়। যাও কিভাবে কাজে যেতে পারে, ওর ক্লাস নেওয়া কত ইম্পর্ট্যান্ট, ওর তো এখানে আর আসারই দরকার নেই। প্রফেসর বলে ওর জিনিসপত্র বাইরে বের করে দাও, ওর এখানে আর আসাই লাগবে না। র্যান বোঝানোর চেষ্টা করে জাওয়ের জন্য জব কত বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রফেসর তো রেগেছিল। জাও ওর বাবা মাকে মিথ্যে বলেছে। র্যান ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে করে বাবা ছেলের ঝগড়া লেগে যায়। শিয়াও বলে আসলে জাওয়ের তো টাকার প্রয়োজন, এজন্যই ও কাজ করছে। এখানে ক্লাস করলে তো ও টাকা পাবে না, ওর বাসায়ও ওকে টাকা দিতে হয়। ও তো এমনিতেই ডক্টর হয়েছে, আপনার এখানে যাতে ক্লাস করছে আবার মাঝে মাঝে পেশেন্ট দেখছে, আপনার ওকে কিছু বেতন দেওয়া উচিত। তখন প্রফেসর ওয়াইফও বলে আসলেই তো, আমরা ওকে এখানেই জবে রেখে দেই। এখানে জবের জন্য বাকিদের যেরকম টাকা দেওয়া হয় ওকে আমরা সেরকম টাকাই দেবো। প্রফেসর তখন জাওকে এখানে জব দেওয়ার জন্য রাজি হয়ে যায়। র্যান তো শিয়াওয়ের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। শিয়াওয়ের কথাতে প্রফেসর রাজি হয়ে গেল। জাও যখন জানতে পারে প্রফেসর জাওকে এখানে জব দিয়েছে তখন তো ও অনেক খুশি হয়ে যায়। রেনকে ও অনেক ধন্যবাদ জানায়। তখন রেন বলে তুমি এখন এখানে থাকতে পারবে না, তোমার থাকার জায়গা খুঁজতে হবে। জাও বলে হ্যাঁ, আমি সস্তা কোনো জায়গা খুঁজে নেব। এরপর আমরা দেখি জাও একটা জায়গায় আসে বাসা দেখার জন্য। মিং যখন বাসায় ফিরতে নেয় তখন ও বুঝতে পারে ওকে কেউ ফলো করছে। ও তো ভীষণ ভয় পেয়ে যায়। তখন ও জাওকে দেখে বলে আরে তুমি এখানে আমার জন্য এসেছো তাই না? জাও বলে কি বলছো? মিং বলে আসলে আমাকে একটা লোক ফলো করছে, এই জন্যই বলেছি। জাও তখন পেছনে চেক করে আসে কিন্তু কাউকেই দেখতে পায় না। মিং জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কি করছো? জাও বলে আমাকে তো শিয়াও পাঠিয়েছে। অন্যদিকে শিয়াও তো রেনের সাথে স্কেটিং শিখতে এসেছে। ওর কাছে মিং এর কল আসে। মিং বলে তুমি আমার বাসায় একটা ছেলেকে কিভাবে পাঠাতে পারো? শিয়া বলে আমার রুমটি তো খালি রয়েছে, এজন্যই আমি ওকে পাঠিয়েছি। ওর কাছে তো তেমন টাকা নেই অন্য জায়গায় থাকার জন্য। মিং বলে ও একটা ছেলে আর আমি একটা মেয়ে, আমরা কিভাবে একই বাসায় থাকবো? শিয়া বলে ও অনেক বেশি ভালো ছেলে, ও নিজের লিমিট কখনোই ক্রস করবে না। আমি ওখানে থাকি না, আমার তোমার জন্য টেনশন হয়। ও যদি তোমার সাথে থাকে তাহলে আমার একটু রিলিফ ফিল হবে। মিংয়ে তখন মনে পড়ে একটু আগেও একটা লোক ওকে ফলো করছিল, জাওয়ের কারণেই ও লোকটির থেকে ছাড়া পেয়েছে। তখনও জাওকে বাসায় রাখার জন্য রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখি সব স্টুডেন্টরা মিলে নতুন করে ক্লাস গোছায়। আজকে নতুন একজন প্রফেসর আসবে যার নাম প্রফেসর দং। তখন আমরা দেখি প্রফেসর ওয়াইফ তো মিস দংকে নিয়ে চলে আসে। একটু পর আমরা দেখি স্টুডেন্টদের সামনে প্রফেসর দং চলে আসে। প্রফেসর দং সবার সামনে নিজের পরিচয় দেয়, এরপর নিজের লেসনও শুরু করে। তখন ওখানে কিছু ওয়ার্কার আসে। স্টুডেন্টরা জিজ্ঞাসা করে আপনারা এখানে কেন এসেছেন? লোকেরা বলে আমরা এখানে সিনিয়রের সাথে কথা বলতে চাই। তখন ওখানে প্রফেসর আসে। প্রফেসর জিজ্ঞাসা করে আপনারা এখানে কেন এসেছেন? ওনারা বলে আমরা রিডেভেলপমেন্ট করতে এসেছি এই জায়গাটির। প্রফেসর বলে কেন, মিস্টার লিউকে আপনাদের পাঠিয়েছে নাকি? ওনারা বলে হ্যাঁ। তখন প্রফেসর একটু অবাক হয়ে বলে আচ্ছা আমি মিস্টার লিউ এর সাথে কথা বলে আসি, একটু সময় ওয়েট করেন। প্রফেসর মিস্টার লিউকে কল করে। লিউ বলে আমার তো তোমাকে এ ব্যাপারে আগে বলা উচিত ছিল, তুমি তো কোনো ইনভেস্টরের জন্য রাজি হচ্ছিলে না, কোনো ইনভেস্টরদেরকেও এখানে আসতে দিচ্ছিলে না। এই জন্যই আমি চাচ্ছিলাম এই জায়গাটিকে রেন্টে দিয়ে দিতে, যাতে করে আমি কিছু প্রফিট পেতে পারি। প্রফেসর বলে আমাদের তো এ বিষয়ে কোনো কথাই হয়নি। লিউ বলে আমাদের তো এটা কথা হয়েছিল তুমি ইনভেস্টরদের সাথে রাখবে, কিন্তু এখন তুমি আমার কথাটি রাখছো না, তো আমার লাভের জন্য আমার তো কিছু করতেই হবে। প্রফেসর ডং এর কাছে এসে বলে আমাদের আজকের ক্লাসটি ক্যান্সেল করতে হবে। আর স্টুডেন্টদেরও বলে আজকের ক্লাসটি ক্যান্সেল করা হয়েছে, ক্লাস যখন কন্টিনিউ করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। র্যানকে এসে শিয়া জিজ্ঞাসা করে প্রফেসর কি হয়েছে, একটু আপসেট মনে হচ্ছে। র্যান বলে যাই হোক না কেন উনি সলভ করতে পারবে। তখন ওখানে ফ্যাং এসে বলে চলো আমরা ঘুরতে যাই, যেহেতু আমাদের ক্লাস নেই চলো সবাই একসাথে কোথাও যাই। র্যান ও ম্যাং ম্যাংকে ওদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে। ফ্যাং রেবেকাকে এসে বলে যাওয়ার জন্য, কিন্তু রেবেকা সাফ না করে দেয়। এরপর সবাই একসাথে ঘুরতে আসে। এখানে সবাই একসাথে অনেক মজা করে। প্রফেসর ওনার প্রিন্সিপাল ফ্রেন্ডকে কল করে এই বিষয়টি নিয়ে, ওনার কাছে হেল্প চায়, কিন্তু প্রিন্সিপাল ওনাকে বিরক্ত করতে থাকে। প্রফেসর বলে তোমার হেল্পের দরকার নেই, আমার কাজ আমিই করতে পারবো। প্রফেসর ওনার ফ্যামিলির সাথে ছিল, এখানে তো প্রফেসর দংও ছিল, ওনাকে অনেক সরি বলে।
আমার জন্য আপনি এত দূর থেকে এসেছেন, কিন্তু এখন তো বাচ্চাদের ক্লাস করার মতো আমার কাছে রুম নেই। তখন প্রফেসর ডং বলে, তুমি এত বড় ডিসিশন নিয়েছো, এর মধ্যে তো প্রবলেম আসবেই, ভেঙে পড়ো না, আমি তোমাকে সাপোর্ট করব। এদিকে বাচ্চারা অনেক মজা করে, ওরা একসাথে বাইরে অনেক খাবার খায়। খাওয়ার পরে তো সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সবার ফুড পয়জন হয়। শিয়াও তো রেনের মাকে কল করে বলে জলদি আসেন, না হলে তো আমি মরেই যাব। এটা শুনে তো উনি অনেক ভয় পেয়ে যায়। এরপর সবাই ওই ক্লিনিকে চলে আসে। প্রফেসর সবাইকে মেডিসিন বানিয়ে দেয়, কিন্তু এই মেডিসিন কেউই খেতে চাচ্ছে না। প্রফেসর যাওয়ার পর ফ্যাং বলে, আমার কাছে মেডিসিন আছে, সবাইকে এগুলো দেয়। শিয়াও বলে, তোমরা কত খারাপ, প্রফেসর এত কষ্ট করে আমাদের জন্য মেডিসিন বানিয়েছে আর তোমরা এখন এই মেডিসিন খাচ্ছ। এটা বলে ও নিজেই মেডিসিন নেয়। ওর দেখা দেখি সবাই প্রফেসরের দেওয়া মেডিসিন নেয়। পরের দিন আমরা দেখি প্রফেসর সবাইকে অনেক বকাবকি করে, কিন্তু সবচেয়ে বেশি রেনকে বকা দেয়। তুমি একজন ডক্টর, তোমার তো সবাইকে না করা উচিত ছিল, কিন্তু তুমিও তো ওদের সাথে মিলে নিজেও মজা করে খেয়ে এসেছো। এখন থেকে আমি তোমাদের কোনো ক্লাসই নিব না, এটা বলে চলে যেতে নেয়। তখন শিয়াও বলে, এখানে সব ভুল আমার ছিল, আমি সবাইকে ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম। প্রফেসর বলে, তুমি নিজের উপর সব দোষ নিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ, তুমি হিরোইন? তখন সবাই বলে, আসলে আমার দোষ ছিল। প্রফেসর ওদের কোনো কথাই শুনছিল না। রেন বলে, আপনার যদি মনে হয় আমাদের সবার দোষ, তাহলে সবাইকে বের করে দেন। রেবেকা বলে, আমি তো যাইনি, আমার তো কোনো দোষই নেই। প্রফেসর বলে, তুমি যেহেতু যাওনি, তোমার উচিত ছিল ওদেরকে বাধা দেওয়ার, কিন্তু তাও তুমি করনি, এখানে তুমিও দোষী। শিয়াও বলে, আসলে আমি ওদেরকে নিয়ে গিয়েছিলাম আর ওখানের খাবারও আমি অর্ডার করেছিলাম। প্রফেসর বলে, যেহেতু তুমি মেনে নিয়েছো সব ভুল তোমার, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি এখানে আর থাকতে পারবে না, তোমার পড়ারও দরকার নেই, এখনই তুমি এই ক্লিনিক থেকে বের হয়ে যাও। শিয়াও তো প্রফেসরকে আর কিছুই বলে না। এরপর আমরা দেখি শিয়াও ওর জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। ঝাও ওর পিছু পিছু আসে। শিয়াও বলে, তুমি আমার পিছু পিছু কেন আসছো? ঝাও বলে, তুমি তো বাসায় চলে যাবে, আমি তোমার রুম থেকে আমার জিনিসপত্র নিয়ে আসবো। শিয়াও বলে, তুমি কি পাগল নাকি? তোমার তো থাকার কোনো জায়গা নেই, আমার কাছে আছে, আমি ওখানেই থাকবো, তুমি আমার বাসায় থেকো। শিয়াওকে যেতে তো সবাই দেখছিল, সবারই শিয়াওয়ের জন্য অনেক খারাপ লাগে। যাওয়ার পর তো সবাই ওকে মিস করে। প্রফেসরেরও অনেক মন খারাপ ছিল। প্রফেসরের ওয়াইফ ওনাকে বোঝানোর চেষ্টা করে, আমি জানি আপনি শিয়াওকে মিস করছেন, ওকে কল করে আবারও আসতে বলেন। প্রফেসর বলে, আমি কেন কল করব, ও তো একটা পাগল, ও সবার দোষ নিজের ঘাড়ে নিয়ে গেল। যাদের দোষ নিজের ঘাড়ে নিয়েছে তারা তো ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। পরের দিন আমরা দেখি প্রফেসর মিস্টার লিও এর সাথে দেখা করতে আসে। প্রফেসর জিজ্ঞাসা করে, আপনি একা এসেছেন, বাকি ইনভেস্টররা কোথায়? লিউ বলে, আমি তো দেখতে এসেছি তুমি এখন কেমন আছো। তুমি এমন কেন আমি বুঝি না, ইনভেস্টরদের সব সময় তুমি না করে দাও। তখন ওখানে প্রফেসরের ফ্রেন্ড প্রিন্সিপালও চলে আসে। ওরা এখানে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে। প্রফেসর ইনভেস্ট নেওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি র্যানের কাছে এসে প্রফেসর বলে, শিয়াও কোথায়, তোমার সাথে ওর কথা হয় না? রেন বলে, আমার সাথে কেন কথা হবে, আর আমি কিভাবে জানবো ও কোথায়? আপনার যদি এতই টেনশন হয় তাহলে আপনিই খবর নেন। প্রফেসর তো কিছু না বলেই চলে যায়। এদিকে আমরা দেখি শিয়াও ওর এক আঙ্কেলের সাথেই থাকে। প্রফেসর ওকে যে কাজগুলো দিয়েছিল ও এখানে বসে ওই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করে। শিয়াও প্রফেসরকে অনেক বেশি মিস করছিল, কারণ প্রফেসর একদম ওর বাবার মতোই আগলে রেখেছিল। শিয়াওয়ের আঙ্কেল বলে, তুমি আবার কবে থেকে কাজ করবে? দেখো আমিও বৃদ্ধ হয়ে গিয়েছি, অসুস্থ হয়ে পড়েছি, তুমি তোমার জন্য ভালো একটা জব খুঁজো, আমি চাই না তুমি কোনো কষ্টের কাজ করো। শিয়াওয়ের আঙ্কেলের কোমরে অনেক ব্যথা হচ্ছিল। শিয়াও তখন ওর আঙ্কেলের সাধারণ ট্রিটমেন্ট নেয়। ওর আঙ্কেলকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো টাকা ওর কাছে ছিল না। এরপর আমরা দেখি পরদিনই শিয়াও প্রফেসরের ক্লিনিকে আসে। শিয়াও প্রফেসরকে বলে, আমার আঙ্কেল খুব অসুস্থ। প্রফেসর বলে, তুমি এখানে তো জানোই ট্রিটমেন্ট করার খরচ বেশি। শিয়াও বলে, আমি আস্তে আস্তে সব টাকা পরিশোধ করে দেব। প্রফেসর তো ওর কথাতে রাজি হচ্ছিল না, কিন্তু ও অনেক রিকোয়েস্ট করে। শিয়াও যখন ওর আঙ্কেলকে দেখতে যায়, দেখে আঙ্কেল তো পুরো সুস্থ হয়ে গিয়েছে। প্রফেসর দং তো এমন কিছু এক্সারসাইজ করিয়েছে যার ফলে তো উনি এত জলদি সুস্থ হয়ে গিয়েছে। শিয়াওয়ের তো বিশ্বাসই হচ্ছিল না। শিয়াও প্রফেসর দংকে বলে, আসলেই তো ম্যাজিকের মতো কাজ করেছে, প্লিজ আপনি আমাকে শেখাবেন। উনি বলে, তোমাকে তো প্রফেসর বের করে দিয়েছে, আমি কিভাবে তোমাকে শেখাবো? আঙ্কেল বলে, শিয়াও তুমি আগে এখানে কাজ করতে, তোমার তো প্রফেসরকে সরি বলা উচিত, তুমি আবারও এখানে জয়েন হয়ে যাও। শিয়াও প্রফেসরকে ধন্যবাদ জানায় ওর আঙ্কেলের ট্রিটমেন্ট করার জন্য। বাসা আসার পর ওর আঙ্কেল ওকে বোঝায়, তুমি তো প্রফেসরকে সরি বললে তুমি প্রফেসরের ওখানে আবারও কাজ করতে পারবে।
সবাই যখন একসাথে ছিল, জাও এসে বলে আমাদের শিয়াও তো বিপদের মধ্যে রয়েছে। শিয়াও আসলে এখন ডেলিভারির কাজ আবারও শুরু করেছে। ও একটা বাসায় খুবই দামি একটা ডায়মন্ড রিং ডেলিভারি দিয়েছে, কিন্তু মহিলাটি স্বীকারই করছে না। অনেক দামি ছিল রিংটি। শিয়াও বারবার বলছিল আমি ডেলিভারি দিয়েছি, কিন্তু উনি তো স্বীকারই করছিল না। শিয়াও তো বারবার ওনাকে সরি বলছে, হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু আপনি চেক করে দেখেন। ওর এই ক্ষমা চাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। রেন এসে প্রফেসরকে দেখায়। প্রফেসর রেগে বলে ও কিভাবে অন্য এক মানুষকে এতবার সরি বলছে। ও আমাদের জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টর। শিয়াওকে হেল্প করার জন্য জাও রেন ওখানে আসে। ওখানে পুলিশও এসেছে। পুলিশ সিসিটিভি ক্যামেরা চেক করতে চায়। যদি ডেলিভারি রিসিভ করে তাহলে তো ক্যামেরাতে অবশ্যই দেখা যাবে। পুলিশ তো ওই মহিলাটিকে জিজ্ঞাসা করে আমরা একটু পরই ক্যামেরা চেক করব, আপনি যদি রিসিভ করে থাকেন তাহলে তো ক্যামেরাতে দেখা যাবে। ও মেয়েটি তো বারবার বলছে ও ডেলিভারি দিয়েছে, তাহলে আপনি বাসায় একটু চেক করে দেখেন। মহিলাটি তখন খুবই ভয় পেয়ে যায় আর ভেতর থেকে রিংটি নিয়ে এসে বলে হয়তো আমার বদলে অন্য কেউ ডেলিভারিটি রিসিভ করেছিল। পুলিশ যখন শিয়াওকে বলে শিয়াও স্বস্তি পায়। ও মন খারাপ করে চলে আসে। রেন যখন বাসায় আসে প্রফেসর শিয়াওয়ের কথা জিজ্ঞেস করে। রেন বলে আমি কিভাবে জানবো? আপনার যদি এতই টেনশন হয় তাহলে আপনি খবর নেন। তখন গ্র্যান্ডমা বলে আমার তো শিয়াওয়ের কথা অনেক মনে পড়ছে। বেচারি খুব ছোট একটা মেয়ে, হয়তো ভুল করেছে, ওকে শাস্তি দেওয়ার কি আছে। গ্র্যান্ডমা র্যানকে বলে তুমি শিয়াওকে বলে দিও ও যাতে ফিরে আসে আর প্রফেসরকে সরি বলে। এখানে র্যান কিছুই বলে না। প্রফেসর বলে তোমার গ্র্যান্ডমা তোমাকে কি বলছে, তুমি উত্তর কেন দিচ্ছ না? র্যান বুঝতে পারে প্রফেসর যে শিয়াওকে অনেক বেশি মিস করছে। শিয়াওয়ের আঙ্কেল ওকে আবারও বলে প্রফেসরকে সরি বলতে। এরপর র্যান শিয়াওকে কল করে বলে প্রফেসর তো তোমাকে আসতে বলেছে, কিন্তু এর জন্য তোমাকে সরি বলতে হবে। শিয়াও বলে হ্যাঁ আমি ফিরে যাব, আমিও তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছিলাম। এরপর দেখি শিয়াও প্রফেসরের কাছে আসে। এতদিন বাসায় বসে যে কাজগুলো করতো প্রফেসরকে দেখায়। এরপর শিয়াও ওনাকে সরি বলে আমি তো প্রথমে ক্লাস করতে চাইনি, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন নিয়ে গবেষণাও করতে চাইনি, কিন্তু আমি এখন চাই আপনি আমাকে এই ব্যাপারে আরো কিছু শেখান। প্রফেসর শিয়াওকে বলে তাহলে আজ থেকে তোমার ক্লাস আবারও শুরু হবে। এটা শুনে শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। বাকি সবাই যখন জানতে পারে প্রফেসর শিয়াওকে আবারও এখানে থাকার কথা বলেছে, সবাই অনেক খুশি হয়ে যায়। প্রফেসর স্টুডেন্ট সবাইকে নিয়ে একটা জঙ্গলে আসে কিছু কিছু ঔষধি গাছ কালেক্ট করতে। রেবেকা যখন কাজ করছিল হঠাৎ করে পা পিছলে ও পড়ে যায়। ওর সাউন্ড শুনে জলদি করে সবাই ওখানে আসে। পরের সিনে আমরা দেখি সবাই তো ফিরে আসে। যাও বলে প্রফেসর আজকে তো রেবেকা পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে, ওকে তো শিয়াও পিগি ব্যাক করে হসপিটালে দিয়ে এসেছে। প্রফেসর বলে আসলেই? শিয়াও বলে আসলে রেবেকা তো কোনো ছেলের সাথে যেতে চাচ্ছিল না, এজন্যই আমি নিয়ে গিয়েছিলাম। এরপর সবাই একসাথে লাঞ্চ করে। লাঞ্চ করার আগে তো প্রফেসর সবাইকে নিজেদের বানানো কবিতা বলতে বলে। সবাই খুব সুন্দর করে ওদের কবিতাগুলো পাঠ করে। সবারটা ঠিক হলেও শিয়াও তো এখানে ভুল করবেই। সবাই তো ওকে নিয়ে অনেক মজা নেয়। রাতে প্রফেসরের কাছে ম্যাং ম্যাং আসে, ফুলের তোড়া দিয়ে হ্যাপি টিচার্স ডে উইশ করে। প্রফেসর তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্য প্রফেসরদেরকেও রেন এসে টিচার্স ডে জানায়। প্রফেসর শিয়াওয়ের কাছে এসে বলে আজকে টিচার্স ডে, তুমি আমাকে উইশ করলে না কেন? শিয়াও বলে একদিনে টিচার্স ডেতে কি হবে? প্রফেসর বলে যাই হোক, আজকে তো আমাকে উইশ করা উচিত ছিল তোমার। শিয়াও বলে একদিনের সম্মান আমার ধারা হবে না। শিয়াও বসে পড়ছিল, প্রফেসর ওর কাছে আসে। প্রফেসর ভেবেছিল এবার হয়তো শিয়াও ওকে উইশ করবে। তখন শিয়াও প্রফেসরকে টিচার্স ডেতে উইশ করে। প্রফেসর ভেবেছিল শিয়াও হয়তো ফুল আনবে, কিন্তু দেখে ও তো পাতা দিয়েই ওনাকে উইশ করছে। এটা দেখে প্রফেসর অনেক বেশি রেগে যায়। ডিনার করার পরও শিয়াওয়ের আবার ক্ষুধা লেগে যায়। ও দেখতে পায় বাড়তি আর কোনো খাবারই নেই। এরপর আমরা দেখি শিয়াও তো একটা মুরগি চুরি করে রান্না করে যখন খেতে নেয়, তখন ওকে একটা লোক দেখে অনেক বকাবকি করে। প্রফেসর লোকটিকে এসে টাকা দেয়। লোকটি তো হাঙ্গামা শুরু করেছে। বাকি স্টুডেন্টরা খুবই অবাক হয়ে যায় শিয়াওয়ের এরকম কাজকর্ম দেখে। শিয়াও প্রফেসরকে এসে সরি বলে। শিয়াও বলে আমি তো ভাবিনি আমি এই মুরগিটি চুরি করছি, আমি তো ভেবেছিলাম আশেপাশে যা আছে এগুলো সব আপনার। প্রফেসর বলে আমি তো ভেবেছিলাম তুমি আগে থেকে ঠিক হয়ে গিয়েছো, কিন্তু এখনো তুমি ঠিক হলে না। শিয়াও বলে আমি তো খুব শখ করে মুরগিটি এনেছিলাম রান্না করে খাওয়ার জন্য, কিন্তু একদম বাজে টেস্ট ছিল। ওদের ক্লাস এভাবেই চলতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। শিয়াও প্রতিদিন মুরগির খামারে এসে মুরগিগুলোর যত্ন নিত।
পরের সিনে আমরা দেখি শিয়াও দৌড়ে প্রফেসরের কাছে আসে। প্রফেসর, আমি কিছুই করিনি, উনি আমাকে তাড়া কেন করছে? প্রফেসর তখন দেখতে পায় ওই খামারের মালিক এসেছে 2টি মুরগি নিয়ে। লোকটি বলে, আসলে শিয়াও তো আমার খামারে কিছুদিন ধরে কাজ করছিল, ও মুরগিগুলোকে খাবার দিত, পরিষ্কার করত, এজন্য উপহার হিসেবে আমি ওর জন্য 2টি মুরগি এনেছি। প্রফেসর বলে, শিয়াও যাও, তোমার উপহার নিয়ে নাও। শিয়াও বলে, আরে আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। শিয়াও তো ওর মুরগিগুলোর খুব যত্ন নিচ্ছিল। প্রফেসর শিয়াওয়ের কাছে এসে বলে, ভালোই হয়েছে, এই মুরগিগুলো আমরা খেতে পারবো। শিয়াও বলে, না, আমি এখন মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, আর এগুলো আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, আমি তো এগুলো যত্ন করে রাখবো। কিন্তু পরের সিনে আমরা দেখি শিয়াও ওই মুরগির মাংসই খাচ্ছে আর বলে, আরে টেস্ট তো অনেক বেশি ভালো, আমি ওই দিন যে রান্না করেছিলাম সেটার টেস্টটা তো বাজে হয়েছিল। রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল তখন প্রফেসর বলে, সামার ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে, যে যার বাসা যেতে পারো ভ্যাকেশন কাটানোর জন্য। শিয়াও বলে, এখানে ছুটি দেওয়ার কি আছে, আমরা তো ক্লাস করতে পারি। প্রফেসর বলে, সব সময় সামার ভ্যাকেশনে ছুটি দেওয়া হয়। শিয়াও বলে, এই ছুটিতে আমি কি করব, কোথায় থাকবো? অন্য প্রফেসর বলে, আগের ছুটিতে তুমি যা করেছো এবারও তাই করবে। শিয়াও বলে, আগে তো আমি কাজ করতাম। প্রফেসর বলে, তুমি আমার সাথে আমাদের বাসায় সামার ভ্যাকেশন কাটাবে। এটা শুনে শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি শিয়াও তো প্রফেসরের বাসায় চলে আসে, ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়। র্যান প্রফেসরকে বলে, বাবা আমি একটা কাজে বাইরে যাচ্ছি। প্রফেসর বলে, একা যাচ্ছ? শিয়াওকেও নিয়ে যাও, ও সারাদিন বাসায় থাকে। শিয়াও বলে, না, আমি বাইরে গিয়ে কি করব, আমি এখানে টিভি দেখছি। প্রফেসর বলে, আমি যেতে বলেছি এজন্যই তুমি যাবে। এরপর তো শিয়াও রেডি হয়ে রেনের সাথে আসে। রেন শিয়াওকে কিছু টাকা দেয় আর বলে, আমার সাথে তোমার যাওয়া লাগবে না, আমি এক জায়গায় যাব, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেও। শিয়াও বলে, তার মানে তুমি তোমার বাবাকে মিথ্যে বলেছো, তুমি অন্য কোথাও যাবে। তুমি আমাকে তোমার সাথেই নিয়ে যাও, আমি কাউকেই কিছু বলবো না। রেন এসেছিল প্যারেড রাইডিং করতে, কিন্তু শিয়াও খুবই ভয় পাচ্ছিল। এখানে শিয়াও আর রেন একসাথে খুব ভালো সময় কাটায়। শিয়াও রেনকে বলে, আমি তো কখনো ভাবিনি তুমি এরকম অ্যাক্টিভিটিস করো। রেন বলে, তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। শিয়াও বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, চলো আমরা বাসা চলে যাই। কিন্তু রেন বাসায় না গিয়ে একটা শপে আসে। ওই শপে রেন পুরনো একটা নেকলেস বিক্রি করে। রাতে যখন একসাথে সবাই ডিনার করছিল তখন রেন বলে, আমার নেকলেসটি হারিয়ে গিয়েছে। ওর গ্র্যান্ডমা তখন ওকে অনেক বকা দেয়। গ্র্যান্ডপা তো বুঝতে পারে রেন আসলে নেকলেসটি বিক্রি করে দিয়েছে। পরের সিনে গ্র্যান্ডমা রেনের জন্য একটি ব্রেসলেট বানাতে নিচ্ছিল। গ্র্যান্ডপা বলে, তুমি সব সময় ওর জন্য এত কষ্ট করে ব্রেসলেট নেকলেস বানাও, কিন্তু ও সব সময় হারিয়ে ফেলে, এখন আর বানানো লাগবে না, ও তো বড় হয়ে গিয়েছে। আসলে খাবার টেবিলে গ্র্যান্ডপা বলেছিল ওই নেকলেসটির দাম আরো বেশি হবে, এখন যাতে হারিয়ে গিয়েছে তাহলে তো ওটার দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে। তখন তো শিয়াও খুবই অবাক হয়ে যায়। পরের দিন শিয়াও সকাল সকাল ওই দোকানের সামনে গিয়ে বসে থাকে, যেভাবেই হোক ওই নেকলেসটি ও কিনে নেবে। ও তো দোকান খোলার জন্য ওয়েট করছিল, কিন্তু তখন ওখানে রেনের মা চলে আসে। শিয়াওকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিয়াও বলে, আমি তো এখানে এমনিতেই একটু হাঁটতে এসেছিলাম, এখন রেস্ট নিচ্ছি। দোকান যখন খোলা হয় তখন শিয়াও জানতে পারে আসলে রেনের মা আগে থেকেই জানতো। রেনের মা তো লোকটিকে ওই নেকলেসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লোকটি বলে ওই নেকলেসটি বিক্রি করে দেওয়া হয়েছে। তখন রেনের মা বলে, আপনার সাথে আমার একটা ডিল হয়েছিল, রেন যা কিছুই সেল করবে আপনি ওটা আমার কাছে সেল করবেন। রেনের মা অনেক বেশি রেগে যায়, এসে প্রফেসরকে বলে। প্রফেসর রেগে রেনকে নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করে। রেন তো কিছুই বলছিল না। ওর বাবা বলে, তোমার এত বয়স হয়েছে কিন্তু তাও তুমি ছোট বাচ্চাদের মতো আচরণ করো। গ্র্যান্ডপা এসে তো রেনের সাইড নিয়ে কথা বলছিল। তখন প্রফেসর আরো রেগে যায়, বলে, আপনার জন্যই তো আরো এরকম হয়েছে, কারো কোনো কথা শুনছে না। রেন বলে, বাবা তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি তো এটাও জানো না আমার বয়স কত। আপনি কখনোই আমার কথা শুনেননি, উল্টো সারা জীবনই কথা শুনিয়ে গেলেন। পেছন থেকে তো শিয়াও এগুলো শুনতে পায়। শিয়াও প্রফেসরকে বলে, আসলে নেকলেসটি আমি চুরি করেছিলাম, আর চুরি করে আমি সেল করেছি, আমার কিছু টাকার দরকার ছিল। প্রফেসর তো শিয়াওকে বকা দিয়ে বলে, তোমার কিসের টাকার দরকার ছিল? শিয়াও বলে, আসলে আমার কিছু অ্যাক্টিভিটিজের জন্য টাকার দরকার ছিল। প্রফেসর রেগে ওকে শাস্তি দেয়। রোদের মধ্যে শিয়াও একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকে। রেনের মা রেনকে বলে, ও তো তোমার জন্যই শাস্তি পেয়েছে, তুমি ওকে হেল্প করবে না? রেন তো শিয়াওকে হেল্প করতে আসে, কিন্তু শিয়াও বলে, তোমার হেল্পের আমার কোনো দরকার নেই। রেন বলে, তাহলে আমিও তোমার মতো এই শাস্তিটি গ্রহণ করে নিচ্ছি। শিয়াও বলে, তুমি এখানে কি করছো? তোমাকে এখানে দেখলে প্রফেসর বুঝতে পারবে আমি তোমার জন্যই মিথ্যে বলেছি। রেন বলে, তুমি কি ভেবেছো আমার বাবা এটা জানে না তুমি আমার জন্য মিথ্যে বলেছো? একটু পর তো শিয়াও ওখানে অজ্ঞান হয়ে যায়।
এরপর আমরা দেখি প্রফেসর নিজেই শিয়াওকে প্রাথমিক চিকিৎসা দেয়। প্রফেসর যাওয়ার পর রেন আর শিয়াও কথা বলছিল। শিয়াও বলে, তুমি যখন ভুল করো তখন তোমার বাবা তোমাকে অনেক বকাবকি করে, কিন্তু আমি যত বড় ভুলই করি না কেন উনি আমাকে বেশি বকা দেয় না। আসলে তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, উনি চায় তোমার সব ভুলগুলো শোধরাতে, এজন্যই অন্যদের মাফ করে দেয়, তোমাকে আরো স্ট্রং পারফেক্ট বানানোর চেষ্টা করে। তোমার বাবা যা কিছু করছে তা তোমার জন্য ঠিকই করছে। এটা আমি বলতে পারি তুমি ফিউচারে ভালো একটা মানুষ হতে পারবে। রেন তো ওর কথাগুলো শুনে একটু ইমোশনাল হয়ে পড়ে। একটু পর ওর কাছে ম্যাং ম্যাং এর বাবা কল করে বলে, আমরা পুরো বাসায় ম্যাং ম্যাংকে কোথাও খুঁজে পাচ্ছি না। র্যান আর ওর বাবা এসে ওনাদের জিজ্ঞাসা করে কি হয়েছিল, ম্যাং ম্যাং কখন বাসা থেকে চলে গিয়েছে। আসলে ম্যাংয়ের মা ওকে বকা দিয়েছিল, এজন্যই ও বাসা থেকে কোথাও চলে গিয়েছে। এটা শুনে র্যান অনেক বেশি রেগে যায়। এরপর তো সব জায়গায় ম্যাংকে খুঁজতে থাকে। শিয়াও ম্যাংকে খুঁজতে বের হয়। শিয়াও র্যানকে কল করে বলে, আমি তো কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। আসলে ও যে জায়গায় শান্তি খুঁজে পায় সেখানেই ওকে খুঁজে পাবে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি ওকে কোথায় খুঁজবো। রাতে শিয়াও বাসায় ফিরে আসে। সবাই জিজ্ঞাসা করে ম্যাংকে খুঁজে পেয়েছো? শিয়াও বলে না, কিন্তু র্যান কোথায়, ও এখনো বাসায় ফিরেনি। একটু পর র্যানও বাসায় চলে আসে। সবাই তো র্যানকে ম্যাং ম্যাং এর কথা জিজ্ঞেস করে। র্যান তখন ওদের একটা স্টোর রুমের সামনে এসে ম্যাং ম্যাংকে ডাকে। আসলে একবার এই স্টোর রুমে ম্যাং ম্যাং লুকিয়েছিল। ও ম্যাং ম্যাংকে ডাকতে থাকে, বাইরে কেউ নেই, কেউই তোমাকে বকা দিবে না, প্লিজ দরজা খুলো। তখন তো ম্যাং ম্যাং রুম থেকে বের হয়ে আসে। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। একটু পর প্রফেসর ওয়াইফ বলে, আমরা ফ্যামিলি মেম্বাররা কথা বলতে চাই। শিয়াও আর ম্যাং ম্যাং তোমরা রুমে চলে যাও। এরপর সবাই যখন কথা বলছিল তখন প্রফেসর ওয়াইফ বলে, আমরা ম্যাং ম্যাংকে আমাদের বাসায় রাখতে পারি না। র্যান বলে, না, ও এখানেই থাকবে। এটা শুনে ওর মা অনেক রেগে যায়। রেন বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের রাখা লাগবে না, আমি অন্য একটা বাসা রেন্টে নিব, ওখানেই আমি আর ম্যাং ম্যাং থাকবো। এটা বলে ও চলে যায়। এটা শুনে তো ওর মা অনেক বেশি রেগে যায়। রেনের মা তো নিজের হাজবেন্ডের সাথেই রাগারাগি করতে থাকে। প্রফেসর বলে, রেন যা চাচ্ছে তাই ওকে করতে দাও। এটা শুনে উনি আরো রেগে যায়। পরের সিনে দেখি প্রফেসরের সাথে রেবেকা দেখা করতে আসে। প্রফেসর জিজ্ঞাসা করে, তোমার পায়ের ব্যথা ভালো হয়েছে তো? রেবেকা বলে, হ্যাঁ। প্রফেসর বলে, তুমি জানো ওই দিন তুমি পায়ে ব্যথা পাওয়ার পর যে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমাকে হাসপাতালে কে নিয়ে গিয়েছে? শিয়াও নিয়ে গিয়েছে, যাকে তুমি অনেক অপছন্দ করো। কিন্তু দেখেছো, তোমরা ওর সাথে যাই করো না কেন ও কিন্তু সবসময় তোমাদের সাথে ভালো ব্যবহার করে। শিয়াও যখন কাজ করছিল তখন শুনতে পায় র্যান কারোর সাথে রেন্টের বাসা নেওয়ার কথা বলছে। শিয়াও তো র্যানকে এসে বলে, তুমি কি সত্যি সত্যি বাসা ছেড়ে চলে যাবে? র্যান বলে, হ্যাঁ, এখানে তো কেউই আমার কথা শোনে না। শিয়া বলে, প্লিজ তুমি এখান থেকে যেও না, তুমি গেলে তো আমি একা হয়ে যাব। চারজন বড় বড় মানুষ সারাক্ষণ আমাকে জ্ঞান দেওয়া শুরু করবে, আমার উপর নজর রাখবে, আমি কিভাবে থাকবো বলো? রেন বলে, আমি ডিসাইড করেছি, আমি চলে যাব। শিয়া বলে, তুমি তোমার বাবা মাকে ছেড়ে কিভাবে যাবে? তোমার মা তোমাকে কত বেশি ভালোবাসে। আমার মা যদি থাকতো তাহলে আমি আমার মাকে ছেড়ে কোথাও যেতাম না। রেন বলে, আমি জানি আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। একটু পর রেনের মা এসে রেনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি চলে যাবে? তোমার মাকে রেখে চলে যাবে? রেন বলে, আমার মা তো ম্যাং ম্যাংকে এ বাসায় রাখতে দিচ্ছে না, তাহলে তো ম্যাং ম্যাংকে আমার অন্য কোথাও নিয়ে যেতে হবে। ওর মা বলে, তুমি ম্যাং ম্যাংকে নিয়ে এত টেনশন কেন করছো? রেন বলে, ও আমার পেশেন্ট, ওর যে কন্ডিশন আমার জন্যই হয়েছে। তখন ওর মা বলে, ওয়েট, তুমি কি ওকে পছন্দ করো নাকি? ওখানে যাওয়ার পর কি তুমি ওকে বিয়ে করবে? রেন বলে, আমি তো ঠিক বলতে পারছি না, ওখানে যাওয়ার পর যদি আমি ওকে পছন্দ করে ফেলি তখন কি হবে? তখন ওর মা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ম্যাং ম্যাংকে নিয়ে এখানেই থাকো, যাতে করে আমি তোমাদের উপর নজর রাখতে পারি। এটা শুনে রেন অনেক বেশি খুশি হয়ে যায়। প্রফেসর তো সব স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় যায়। প্রফেসর, রেন, শিয়াও একই গাড়িতে ছিল। গাড়ির মধ্যে রেন একটি গান ছাড়ে। শিয়াও তো গানটি শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখি ওরা ওদের গন্তব্যে চলে আসে। রেন বলে, ওই গানটি কি তোমার পছন্দের? শিয়া বলে, না, কিন্তু গানটি শুনে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমি যখন এতিমখানায় ছিলাম ওখানে তো আমার আপনজন কেউই ছিল না। রাতে যখন আমার ঘুম আসতো না ওখানের কেয়ারটেকার আমাকে ঘুম পাড়াতো, এই গানটি শোনাতো। ওর এই কথাগুলো শুনে রেনও একটু ইমোশনাল হয়ে পড়ে। আজকের পার্টি এখানেই শেষ করছি। পরের পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।